বাংলাদেশে যিনি এই মুহূর্তে ফেসিবাদের রানী হিসেবে আবির্ভূত হয়েছেন সেই শেখ হাসিনা, তিনিও তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচাইতে খারাপ একটি সময় অতিক্রম করছেন এবং এটা বলা যায় যে শেখ হাসিনা এক গভীর সংকটে উপনীত হয়। আমেরিকাকে দেখাতে গিয়ে সরকার সম্ভবত তার ভবিষ্যতে একটা ঝুঁকি তৈরি করছে, যেটা ছোট ঝুঁকি না, বেশ বড় সড় ঝুঁকি। দ্য মিরর এশিয়ার প্রতিবেদন, এটি বিদেশি একটা গণমাধ্যম। তারা বলছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ইস্যুতে পদত্যাগ পিটার হাসের। পিটার ডি হাস কি আসলে পদত্যাগ করেছেন নাকি কূটনীতিক বদল হচ্ছে পরিষ্কার না। বাংলাদেশের সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের নীতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী এবং অনেকের নিকট প্রবাদ পুরুষ ভদ্রলোকটির প্রতি অন্যায়। 28 অক্টোবর আর নির্বাচন পরবর্তী পরিস্থিতি নতুন শিক্ষা দিয়েছে বিএনপিকে। ক্ষমতা ছাড়ার পর 4টি জাতীয় নির্বাচনের 2টিতে পরাজয় আর বাকি 2টিতে অংশ না নেয় ব্যাকফুটে থাকা বিএনপি প্রতিবারই চেষ্টা করেছে ঘুরে দাঁড়াবার। যে পবিত্র ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার বিএনপি ছাড়েনি। বেনজিরের মতো সাবেক বিএনপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের রিপোর্ট মানবজমিনে প্রকাশিত হবার পরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু সরকারের কাছে স্বাভাবিকভাবেই বেনজিরের মতোই তার ব্যাপারে কোনো তথ্য নাই এবং সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করে। গত 13 জুন হঠাৎ বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেয় কেন্দ্র। এরপর থেকেই প্রতি সন্ধ্যায় বরিশালে দলীয় কার্যালয়ের সামনে এভাবেই দল ভেদে প্রতি রাতে অবস্থান নিচ্ছেন মহানগর বিএনপির সাবেক নেতারা। প্রত্যাশা নতুন কমিটিতে ত্যাগীদের যেন। দর্শক আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের বিপক্ষে গোপন তথ্য ফাঁস করে দিলেন পিটার হাস। সেই সাথে সাথে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সামনে খারাপ দিন আসতে চলেছে। এখন থেকে কিন্তু সেই জিনিসটা তারা অনুভব করতে পারছে। সেই সাথে বিএনপিরা কিন্তু খুশিতে আত্মহারা এবং তারা অনেক আনন্দিত। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পিটার হাস কী এবং গোপন তথ্য ফাঁস করলো যে বিএনপিরা এত খুশি এবং আওয়ামী লীগেরা খুবই চিন্তিত হয়ে পড়েছে। সেই সাথে শেখ হাসিনা বলেছে নিজেই সে পদত্যাগ করবে এবং বিএনপিদের হাতে এই দেশটি হস্তান্তর করে দিবে নির্বাচন করার জন্য। তাহলে জনগণ শেখ হাসিনাকেই বেছে নেবে, এমন মন্তব্য করেছে শেখ হাসিনা। সেই বিস্তারিত ভিডিওগুলো আজকের এই বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের আমি যে ভিডিওর অংশ বেশি দেখে এই ভিডিওটি শুরু করেছিলাম সেই ভিডিওটিও আপনারা বিস্তারিত মাধ্যমে ধাপে ধাপে দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। যারা এখন এই ভিডিওতে একটা লাইক দেননি দ্রুত এই ভিডিওতে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো একে একে দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। দ্য মিরর এশিয়ার প্রতিবেদন, এটি বিদেশি একটা গণমাধ্যম। তারা বলছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ইস্যুতে পদত্যাগ পিটার হাসের। পিটার ডি হাস কি আসলে পদত্যাগ করেছেন নাকি কূটনীতিক বদল হচ্ছে পরিষ্কার না। এবং এই পুরো রিপোর্টে আমি মিররকে উদ্ধৃত করে বাংলাদেশ প্রতিবেদন যেটি রিপোর্ট করেছে তাতে সূত্রটা খুব আমার কাছে মনে হচ্ছে দুর্বল। এখানে পিটার ডি হাস বা মার্কিন দূতাবাসের কোনো বক্তব্য অথবা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কারো কোনো বক্তব্য কিন্তু কোট করা হয়নি। শুধুমাত্র নাম প্রকাশ না করা একজন বাংলাদেশি কূটনীতিককে উদ্ধৃত করে দ্য মিরর এই রিপোর্টটি করছে। কিন্তু রিপোর্টটি আমার কাছে কিছুটা প্রাসঙ্গিক মনে হচ্ছে, কেননা বিশ্বের বিভিন্ন দেশে নীতি ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা, রাষ্ট্রদূত থেকে শুরু করে একেবারে মার্কিন দপ্তরে কাজ করেন এমন ব্যক্তিরাও কিন্তু পদত্যাগ করেছেন। যেমন সম্প্রতি ভিক্টোরিয়া নুল্যান্ড পদত্যাগ করেছেন ইউক্রেন ইস্যুতে। তো এটা হয়, এটা পিটার ডি হাস যে করতে পারবেন না বা করেননি তেমন না, কিন্তু যেটা বলছি যে এইটার তথ্যপত্রের ঘাটতি আছে। কিন্তু বিষয়টা প্রাসঙ্গিক এই কারণে যে পিটার ডি হাস বাংলাদেশে গত 1.5-2 বছরে তার একটা ভাবমূর্তি কিন্তু তিনি গড়ে তুলেছিলেন। সেটি হচ্ছে যে তিনি বাংলাদেশে একটা নিরপেক্ষ একটা নির্বাচন দেখতে চেয়েছিলেন, সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিলেন এবং বলেছিলেন যে 1 বছর আগের থেকেই যে একটা পরিবেশ তৈরি করা, নির্বাচনী পরিবেশ তৈরি করা, যেখানে মুক্তভাবে সবাই রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে, মুক্তভাবে সবাই কথা বলবে, এমন একটা পরিবেশে যাতে একটা ফেয়ার নির্বাচন নিশ্চিত হয়। এবং চেয়েছিলেন যে রাজনৈতিক পক্ষগুলো ডায়ালগ করে তার একটা সমাধান করতে। কিন্তু বিষয়টি শেষ পর্যন্ত হয়নি। হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে নির্বাচনের শেষ প্রান্তে এসে তাদের যেই অব্যাহত যে চাপ ছিল সেই চাপ থেকে তারা সরে আসে। এখানে বলা হচ্ছে যে ভারতের বক্তব্যে বা ভারতের সঙ্গে ইন্দো প্যাসিফিকের যেহেতু অন্যতম পার্টনার মার্কিন যুক্তরাষ্ট্র, সুতরাং তারা শেষ পর্যন্ত তাদের কথা শুনতে বাধ্য হয়েছে বা শুনেছে। এই শোনার মধ্য দিয়ে বাংলাদেশে সেই একতরফা নির্বাচন হয়েছে, যে নির্বাচনটা আসলে এখন ওই আমিডামি নির্বাচনে পরিণত হয়েছে। তো এই ক্ষেত্রে পিটার ডি হাস মনে করছেন ওই মিররের কথা অনুযায়ী বা রিপোর্ট অনুযায়ী যে এখানে মার্কিন যে নীতি সেই নীতি এখানে ব্যর্থ হয়েছে। এবং এই ভারতের কথা শুনে যে হঠাৎ করে অবস্থান পরিবর্তন করাটা এখানে একটা বড় ধরনের একটা নীতি বিবর্জিত কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে তিনি পদত্যাগ করেছেন বলে এই পত্রিকার দাবি। দর্শক, বারবার বলছি এই পত্রিকার উদ্ধৃত করে, যেখানে আমার কোনো ইনভেস্টিগেশন নেই,
এমনকি বাংলাদেশ প্রতিদিনও এই রিপোর্টকে ধরে কোনো নিজস্ব কোনো প্রতিবেদন করেনি, তারা জাস্ট দ্য মিররের নিউজটা চেপে দিয়েছে। কিন্তু ওই যে বললাম, বিষয়টা যেহেতু প্রাসঙ্গিক, সেই কারণে এটাকে একেবারে অস্বীকারও করা যাবে না, এটার হয়তো একটা প্রাসঙ্গিকতা থাকতে পারে। দর্শক, এখানে বলা হচ্ছে যে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস মার্কিন পররাষ্ট্র দপ্তরে তার পদ থেকে পদত্যাগ করেছেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের নীতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। একজন বাংলাদেশি কূটনীতিক দ্য মিরর এশিয়াকে জানান, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ নীতির প্রতিক্রিয়ায় তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ ডোনাল্ড লু যে নির্বাচনের আগে শুধুমাত্র একটা চিঠি দিয়ে ক্ষান্ত হলেন যে সংলাপের জন্য, সেই সংলাপটাও হলো না। তারপরে তিনি ফিরলেন, দেশে আসলেন নির্বাচনের পর, এসে বললেন যে অতীতের দিকে আর তাকাবো না, সামনের দিকে, এবং বলছেন সামনের দিকে দুর্নীতি, মানবাধিকার এসব নিয়ে কাজ করবেন। যদিও ফিরে জেনারেল আজিজের একটা নিষেধাজ্ঞা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার ফিরে যাওয়ার পর। তো কিন্তু তারপরেও তো এটা মৌলিক কোনো বাংলাদেশের নীতিতে যে সবাইকে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার যে পরিচালনা, সেই কাজটি তো আর হয়নি শেষ পর্যন্ত। বলছেন যে গত 7 জানুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়। নির্বাচনের আগে পিটার হাস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছিলেন। এই সময় জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের একটি অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। কিন্তু ডিসেম্বরে পরিস্থিতি বদলে যায়। তখন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে তার নীতি পরিবর্তন করে। সূত্রের খবর, যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিকে তার ঘনিষ্ঠ মিত্র ভারতের বিরক্তির কারণ হতে চায়নি। ফলস্বরূপ যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র সংস্কার নিয়ে তার কর্মকাণ্ডে লাগাম টানে। শাসক দল আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেছে এমন অভিযোগ উঠলেও বাংলাদেশ বা কোনো ব্যক্তির উপর যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করেনি। যুক্তরাষ্ট্রের এই নীতি পরিবর্তনের কারণে কিছু ভারতীয় কূটনীতিকের ঠাট্টা এবং সমালোচনা শিকার হন পিটার হাস। এটা ঠিক পিনাক রঞ্জন বলেছিলেন, ভারতের কঠোর নীতির কারণে পিটার ডি হাস লেজ গুটিয়ে পালিয়েছেন বা একেবারেই উধাও হয়ে গেছেন, এমন বক্তব্য দিয়েছেন। দ্য মিরর এশিয়ার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির পরিবর্তনের কারণে দেশটির কূটনীতিকদের পদত্যাগের ঘটনা নতুন নয়। উদাহরণস্বরূপ মার্চ মাসে ইউক্রেন সম্পর্কিত আমেরিকার নীতির প্রতিবাদে রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড তার পদ থেকে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন। গত এপ্রিলে ইসরায়েলের প্রতি মার্কিন নীতির প্রতিবাদে পদত্যাগ করা পররাষ্ট্র দপ্তরের সাবেক আরব ভাষার মুখপাত্র হালা হারারিফ আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ। কংগ্রেসের শুনানি শেষে শিগগিরই ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে। দ্য মিরর এশিয়ার এই হচ্ছে প্রতিবেদনে কিছু বেশ ভাষা প্রতিবেদন, তবে কিছু সূত্র থাকতে পারে, এর হয়তো সত্যতাও থাকতে পারে। তবে সব মিলিয়ে পিটার ডি হাস কি বলেন, মার্কিন দূতাবাস কি বক্তব্য দেন, এটি হচ্ছে চূড়ান্ত কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী এবং অনেকের নিকট প্রবাদ পুরুষ। তার উপর যে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে, এটি নিয়ে জনগণের যে চিন্তা এবং চেতনা, সেটি হলো এই ভদ্রলোকটির প্রতি অন্যায় করা হচ্ছে। অন্যদিকে তার যারা পশ্চিমা বন্ধু রয়েছে, আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে অন্যান্য দেশের যারা রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সুধী সমাজ, তারা সবাই এক বাক্যে বলার চেষ্টা করছে যে এই বয়োবৃদ্ধ মানুষটিকে রাষ্ট্রীয় পর্যায় থেকে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে এবং তার প্রতি অন্যায় করা হচ্ছে। এবং ইতিপূর্বে তার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেক বিশ্ববরেণ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, শত এবং যে কজন নোবেল জয়ী ব্যক্তি আছেন জীবিত, তারা সবাই তার পক্ষে বিবৃতি দিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গন যতই ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়িয়েছেন এবং ডক্টর ইউনূস যতই ভদ্র হওয়ার চেষ্টা করেছেন, চুপ থাকার চেষ্টা করেছেন, তার প্রতি জুলুম এবং অত্যাচার বাড়তেই থেকেছে এবং বেনজিরের মতোই সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের রিপোর্ট মানবজমিনে প্রকাশিত হবার পরেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু সরকারের কাছে স্বাভাবিকভাবেই বেনজিরের মতোই তার ব্যাপারে কোনো তথ্য নাই এবং সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা এই ব্যাপারে তদন্ত করবে এবং তারপর তিনি যদি দোষী প্রমাণিত হন, যদি দুর্নীতি দমন কমিশন চায় তাহলে মামলা করতে পারে। এই স্বাধীনতাও দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হয়েছে। এই কথার মধ্য দিয়েই দুর্নীতি দমন কমিশনের উপরে সরকার প্রকৃতপক্ষে তার কর্তৃত্বটা দেখাচ্ছে। সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেবার কে, এবং দুর্নীতি দমন কমিশন যদি কাউকে দোষী প্রমাণিত করতে পারে তারপর তারা মামলা করবে, এটাই তো স্বাভাবিক। সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সরকারের সেতুমন্ত্রী বলছেন আমরা স্বাধীনতা দিয়েছি দুর্নীতি দমন কমিশনকে, আমরা স্বাধীনতা দিয়েছি তাদেরকে মামলা করার। এর মধ্য দিয়েই সত্যিকার অর্থে দুর্নীতি দমন কমিশনের উপরে সরকারের কর্তৃত্ব পরিষ্কারভাবে প্রমাণিত হয়। গত কয়েকদিন আমার এই চ্যানেলে বেনজিরের আসল গডফাদারকে খুঁজে বের করবার জন্য 3টা ভিডিও করেছিলাম এবং ভিডিওগুলোতে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি বেনজিরকে দেশ থেকে পালিয়ে যেতে কে সহযোগিতা করলো, বেনজিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে সেটাকে কে প্রভাবিত করবার চেষ্টা করছে, এবং এতদিন
বেনজিরকে কে পৃষ্ঠপোষকতা দিয়েছে, কার ছত্রছায়ায় কার পৃষ্ঠপোষকতায় বেনজির এত বড় একটা দানব হয়ে উঠেছে, এভাবে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে, সেই গডফাদারকে খুঁজে বের করবার চেষ্টা করেছিলাম। আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির তথ্য আমাদের সামনে আসবার পর স্বাভাবিকভাবেই আমরা এরকম আরেকটা চরিত্র দেখতে পারবো, কিংবা একই চরিত্র আবার আমাদের সামনে আসাদুজ্জামান মিয়ার গডফাদার হিসেবে আবির্ভূত হতে পারেন এমন ধারণা আমরা করছিলাম, এবং এবার আমরা দেখতে পাচ্ছি ভিন্ন আরেকটা চরিত্র আসাদুজ্জামান মিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। সেই জায়গাটা আমরা দেখব। তার আগে আমরা একটু দেখি দুর্নীতি দমন কমিশন কি বলছে আসাদুজ্জামান মিয়া সম্পর্কে। একটা রিপোর্ট পড়ি বাংলা ভিশনের। বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সস্ত্রীক দেশ ছেড়েছেন। গেল সপ্তাহে তারা আমেরিকায় গেছেন। ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন। সম্প্রতি আসাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশ পায়। এরপরই দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। দুর্নীতি দমন কমিশন ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে। এরই মধ্যে তিনি দেশ ছাড়লেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনার জহুরুল হক গণমাধ্যমকে জানান, আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। সারা বাংলাদেশ জানে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা গণমাধ্যমে। অথচ এই তথ্য দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার জহুরুল হকের কাছে নেই। যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে, এবং দুদক আদৌ ব্যবস্থা নিতে পারবে কিনা সেই আলোচনায় আমরা একটু পরে যাচ্ছি। সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী এবং সরকারি দলের একজন প্রভাবশালী নেতা কি মন্তব্য করছেন আসাদুজ্জামান মিয়াকে নিয়ে, এবং তিনি যে বেনজিরের গডফাদারের মতো আরেকজন গডফাদার টু আসাদুজ্জামান মিয়া, সেটা আমরা তার মন্তব্যে পরিষ্কার বুঝতে পারবো। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। অনুসন্ধান করবেন সেটাও বলতে পারছেন না। স্বাভাবিকভাবেই দুর্নীতি দমন কমিশন সরকারের দিকে তাকিয়ে থাকে। সরকার যার ব্যাপারে তদন্ত করতে বলে তার ব্যাপারেই তারা তদন্ত করেন। এই কারণে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে দুর্নীতির তথ্যগুলো গণমাধ্যমের কল্যাণে আমাদের সামনে আসছে, সেগুলো নিয়ে আমরা ব্যবস্থা নেব। তদন্তের পরে যদি দোষী সাব্যস্ত হয় কেউ, তাহলে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে, তখন তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের যে তথ্য গণমাধ্যমে উঠে এসেছে, তারপর বেশ কয়েকদিন তিনি কিন্তু দেশে ছিলেন, এবং তাকে যদি সরকার আটকানোর ন্যূনতম চেষ্টা করত তাহলে সাথে সাথেই তার অন্তত তার দেশ ত্যাগে একটা নিষেধাজ্ঞা দিতে পারত, আপাতত যতদিন তার বিরুদ্ধে তদন্তটা চলে। সরকার কিন্তু সেটা করে নাই। অথচ মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট আটকে রেখেছে আজ 9 বছর ধরে। অথচ যে দুটো মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, সেই মামলা দুটোর চার্জশিট অর্থাৎ অভিযোগপত্র এখন পর্যন্ত দেওয়া হয় নাই, কিন্তু তারপরে তাকে গ্রেফতার করে 22 মাস কারাগারে রাখা হয়েছে, এবং তার পাসপোর্ট 9 বছর ধরে আটকে রাখা হয়েছে যাতে তিনি বিদেশ যেতে না পারেন, চিকিৎসার জন্য যাতে তিনি বিদেশ যেতে না পারেন। তো ওই ক্ষেত্রে আপনার তদন্ত কোথায় গেছে? দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টা কোথায় গেছে? নাকি ওবায়দুল কাদেরের এটা একটা ইগো সমস্যা, কারণ পরপর 2 বার ডাকসুতে নির্বাচন করে মাহমুদুর রহমান মান্নার কাছে হেরে গেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেভাবে বেনজিরকে ক্লিনচিট দেবার জন্য উঠে পড়ে লেগেছিলেন, একই ক্ষমতা ছাড়ার পর 4টি জাতীয় নির্বাচনের 2টিতে পরাজয় আর বাকি 2টিতে অংশ না নেয় ব্যাকফুটে থাকা বিএনপি প্রতিবারই চেষ্টা করেছে ঘুরে দাঁড়াবার। সরকার হটানোর আন্দোলনে ছন্দপতনের পাশাপাশি কৌশল এনেছে ব্যাপক পরিবর্তন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জোটগত কখনো যুগপথভাবে আন্দোলন করলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফলতা আসেনি বিএনপির ঘরে। প্রতিবারই আন্দোলনে ব্যর্থতার কারণ খুঁজেছে দলের হাইকমান্ড। নেতাদের জায়গা বদল করেও যেন কিছুতেই কিছু হয়নি দলটির। 28 অক্টোবরের পর ছন্দ হারানো বিএনপি গত 13 জুন বৃহস্পতিবার এক রাতে গুরুত্বপূর্ণ 4টি মহানগর সহ 9টি কমিটি ভেঙে দেয়। পরিবর্তন আনা হয় ছাত্র ও যুব সংগঠনের মধ্যেও। যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় ছাত্রদলের 260 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসন, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও নির্বাহী কমিটি সহ মিডিয়া সেল এবং কৃষক দলেও আনা হয় ব্যাপক রদবদল। কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় এমন সিদ্ধান্ত বলা হলেও মূলত সঠিক সময়ে ভূমিকা রাখতে না পারা আর নেতাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ করেছে হাইকমান্ডকে, এমন দাবিও করছেন বিএনপি নেতারা। আর এই কারণেই গত আন্দোলনে সফলতার ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় তারা। তবে নেতারা বলছেন ভিন্ন কথা। দীর্ঘদিন তো দলের কাউন্সিল হচ্ছে না, আর অনেকগুলো পোস্টও খালি আছে। আমি একজন পদধারী নেতা, আমি পদটা ধরে রেখেছি, কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছি না। আমার বয়সের টানে হোক, আমি নেগেটিভ অসুস্থতার কারণে, সেই কারণে দলের ভাবতে চেয়ারম্যান সহকর্মীদের সাথে, সিনিয়রদের সাথে আলোচনা করে এই প্রক্রিয়াটা গ্রহণ করেছেন। ব্যর্থতার দায় নয়, বরং নতুন করে আন্দোলনের কৌশল নির্ধারণ করে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই দলের মধ্যে এই পরিবর্তন। কর্মসূচিগুলো যারা ভালোভাবে পালন করেছেন তাদেরকে তো মূল্যায়ন দল করতে হবে, তাই না? আর যারা কিছুটা হয়তো বা ভূমিকা সেভাবে রাখতে পারেননি, দলকে তো সেই বিষয়গুলো দেখতে হবে, তাই না? একটা পলিটিক্যাল পার্টি তো হাওয়াই চলে না, এটা তো এই সংগঠনগুলো নির্দিষ্ট মেয়াদের শেষ হলে পরে নতুন করে কমিটি করতে হয়, এটাই তো নিয়ম। ঈদের মাত্র 2 দিন আগে এমন রদবদলে দলের ভেতরে অস্থিরতা বিরাজ করল
করলেও বিএনপির শীর্ষ নেতারা মনে করেন পরবর্তী আন্দোলনে দলীয় কর্মীদের উজ্জীবিত করবে নতুন নেতৃত্ব। গত 13 জুন হঠাৎ বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেয় কেন্দ্র। এরপর থেকেই প্রতি সন্ধ্যায় বরিশালে দলীয় কার্যালয়ের সামনে এভাবেই দল ভেদে প্রতি রাতে অবস্থান নিচ্ছেন মহানগর বিএনপির সাবেক নেতারা। প্রত্যাশা, নতুন কমিটিতে ত্যাগীদের যেন জায়গা দেওয়া হয়। 2021 সালের 3 নভেম্বর বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ারকে মহানগর বিএনপির সভাপতির পদ থেকে সরিয়ে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও মীর জাহিদুল কবিরকে সদস্য সচিব করা হয়। 2022 সালের জানুয়ারিতে 41 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সরোয়ারপন্থী অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতারা স্থান পাননি। আহ্বায়ক ওই কমিটি পরে মহানগরের দীর্ঘদিনের 30টি সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত করলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরো প্রকট হয়। সরকার বিরোধী আন্দোলনে কোনো সক্রিয়তা দেখাতে না পারা সহ নানা অভিযোগ ওঠে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে। এমন অবস্থায় সম্প্রতি কমিটি বিলুপ্ত করায় নতুন মেরুকরণ হয়েছে বরিশাল বিএনপির রাজনীতিতে। ত্যাগী নেতাকর্মীরা নতুন কমিটিতে ঠাঁই পাবে বলে প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।